আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। দুর্ঘটনা রোধে লেন ভিত্তিক গতি আলাদা না করে একই সড়কে বিভিন্ন যানবাহনকে ভিন্ন গতিতে চলতে বলায় এর ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো সড়কে 4 ধরনের গতিসীমা নির্ধারণ করা হয়েছে। এতে দুর্ঘটনা না কমে বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। দ্রুত যাতায়াতের জন্য নির্মিত হাজার কোটি টাকার এক্সপ্রেসওয়েতে যানবাহনগুলোকে স্বল্প গতিতে চলতে বলায় এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর 300 ফিট মহাসড়ক, 12 লেনের প্রশস্ত আধুনিক সড়ক পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন বাইকার ও বিভিন্ন যানবাহনের চালকরা। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহনের গতিসীমা নির্ধারণ করে দেয় সরকার। যানবাহন ভেদে সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ 40 ও মহাসড়কে সর্বোচ্চ গতি 80 কিলোমিটার। রাজধানীতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি 30 কিলোমিটার বেঁধে দিলেও তাদের জন্য আলাদা লেন রাখা হয়নি। এই নগরেই বাসের গতিসীমা 40 কিলোমিটার। ফলে একই লেনে ভিন্ন গতিসীমার যানবাহন কি করে চলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গাড়ি প্রাইভেট চলে যাচ্ছে, 50-60 টানতেছে, তখন কি আমি 30 নিয়ে বসে থাকবো? তখন পিছন দিয়ে আমার আরেকজন মেরে দিবে। 30-এ যাচ্ছি, উনি 540 যাচ্ছে, আমাকে ধাক্কা দেয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পরিস্থিতি আরো ভয়াবহ। এখানে দুটি লেনেই সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার, অথচ চলাচলকারী যানবাহনকে 3 ধরনের গতিতে চলতে বলা হয়েছে। 2 লেনে 80 দেয়া, কিন্তু দুইটা গাড়ি 50-50 চলতেছে, আমার গাড়ি তো 80 স্পিডে। কারণ আমি কোথায় যাব? এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে যানবাহনের গতি পরীক্ষা করেন পুলিশের কর্মকর্তারা। নতুন গতিসীমা নিয়ে তারাও বিপাকে। মোটরসাইকেল 50 দিবেন আর বাস 80 দিবেন, সেক্ষেত্রে এটা সম্ভব না। যে মনে করেন যে মোটরসাইকেলকে অনেক সময় বাস বালু দিয়ে ফালাই দিতে পারে, অ্যাক্সিডেন্ট হবে। যানবাহনের গতি কমিয়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে চায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে যে পদ্ধতিতে গতিসীমা নির্ধারণ করা হয়েছে তাকে বিজ্ঞানসম্মত নয় বলছেন এই বিশেষজ্ঞ। একই লেনে 4 ধরনের যানবাহন ভিন্ন ভিন্ন গতিতে চলছে। যখনই আমার সামনে কম গতিসীমার কোনো যানবাহন থাকবে, আমাদের চালকদের মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো করবে বারবার ওভারটেকিং করার জন্য। এবং ওভারটেকিং কিন্তু সবচাইতে ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করে। আমরা যে মুখোমুখি সংঘর্ষগুলি দেখি, সেটা আসলে এই যে বারবার ওভারটেকিং করার যে একটা প্রবণতা আমাদের চালকের আছে, তো আমরা অনেকটা জেনে বুঝেই কিন্তু এই প্রবণতা আরো বাড়ানোর চেষ্টা করছি। দুর্ঘটনা কমাতে সড়কের গতি না কমিয়ে যানবাহনের শৃঙ্খলা ফেরানোই জরুরি। দুর্ঘটনা কেন ঘটে তার পিছনে যে আসলে ঝুঁকিগুলি আছে, যে দুর্বলতাগুলি আছে, সেই জায়গায় আমাদের এনফোর্স করতে হবে। দক্ষ চালক তৈরি করতে হবে, যানবাহনকে ফিট করতে হবে, যানবাহনকে আধুনিকায়ন করতে হবে। এখন আমি এক্সপ্রেসে করলাম এত বিনিয়োগ করে, এক্সপ্রেসে আমি গতি কমিয়ে দিব, এটা আসলে বিজ্ঞানসম্মত কোনো পদক্ষেপ হতে পারে না। একদিকে মহাসড়কে মোটর বাইকের সর্বোচ্চ গতি 60 কিলোমিটার বেঁধে দেয়া হচ্ছে, অন্যদিকে 350 সিসির বাইক আমদানির অনুমোদন দেয়া হচ্ছে। এতে কর্তৃপক্ষের সিদ্ধান্তেই সমন্বয়হীনতা স্পষ্ট হচ্ছে। ঢাকা মাওয়া এই মহাসড়কের মতো দেশের বেশিরভাগ মহাসড়কের এক পাশে লেন রয়েছে মাত্র 2টি। সেখানে যানবাহনের জন্য 4 ধরনের গতিসীমা নির্ধারণ করে দেয়ায় দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন চালকরা। এমন পরিস্থিতিতে কেউ মানছেন না গতিসীমা, চলছেন নিজেদের মতো করে। ঢাকা মাওয়া মহাসড়ক থেকে শরীয়ত খান, আরটিভি। দর্শক, মহাসড়কে যানবাহনের গতিসীমার প্রভাব নিয়ে আরো জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। জানাবেন যে যানবাহনের জন্য গতিসীমা নির্ধারণ করা হয়েছে, তো এই বিষয়ে সড়কে কি ধরনের প্রভাব দেখছেন? জি হাবিবা, আপনি যেমনটি জানেন যে সরকার কিন্তু একটি যানবাহনের উপর গতি সীমা নির্ধারণ করে দিয়েছে। সেই গতিসীমার নির্ধারণে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আপনি জানেন যে উত্তরবঙ্গের প্রায় 123টি জেলার যানবাহন এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা এলাকা দিয়েই যেতে হয়, যার ফলে প্রতিদিনই কিন্তু এই মহাসড়কে কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মোটরসাইকেল। তবে গতি যে নির্ধারণ করে দিয়েছে যে হাইওয়ে মহাসড়কে যে 80 কিলোমিটার বেগে
যে যানবাহন গতিসীমা নির্ধারণ করেছে এবং মোটর বাইকের নির্ধারণ করেছে 60, সেই গতি কিন্তু চালক এবং মোটরসাইকেলের চালকরা কিন্তু মানছেন না। এদিকে মহাসড়কে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা নেই, যার ফলে যে পূর্বের যে গতি নির্ধারণ করা ছিল বা গতি নির্ধারণ না ছিল সেই গতিতেই কিন্তু চালকরা গাড়ি চলছে। এতে কিন্তু দুর্ঘটনার আশঙ্কা বেশি হচ্ছে। তবে সুশীল সমাজ বা চালকদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে লেন আলাদা করে না দিয়ে যে এই গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তার ফলে কিন্তু দুর্ঘটনা কিন্তু আরো বেশি বাড়ার সম্ভাবনা। কারণ হাইওয়ে রুটে যে যানবাহনগুলো আছে, উত্তরবঙ্গের যে যানবাহন সেগুলো কিন্তু 80 বেগে চলছে, কিন্তু মোটরসাইকেলে যদি 60 কিলোমিটার বেগে চালানো হয় সেক্ষেত্রে কিন্তু ওভারটেক বা ট্রাক বা পিকআপে তারা কিন্তু আরো বেশি গতিতে চালাচ্ছে, যার ফলে কিন্তু মোটরসাইকেলের দুর্ঘটনা বেশি হচ্ছে বলে জানিয়েছেন। জি হাবিবা, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সরকারি যে বেঁধে দেওয়া গতি সীমা নির্ধারণ, তার উপর সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এদিকে রাজধানীর যানজট সমস্যা নিরসনে এবার চালু হলো আন্তজেলা বাসের গেট লক সিস্টেম। রোববার দুপুর থেকে প্রাথমিকভাবে মহাখালী বাস স্ট্যান্ডে কার্যক্রম চালু করা হয়। এর ফলে মহাখালী বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, তারপর কুর্মিটোলা, খিলক্ষেত এবং সবশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাবে। এর মাঝে কোথাও যাত্রী তুলতে পারবে না। যেসব পরিবহন এই নিয়ম অমান্য করবে, যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। দর্শক, রাজধানীর গেটলক বাস সার্ভিসের সবশেষ খবর জানাতে মহাখালী বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, জানাবেন যে গতকাল থেকে গেটলক সিস্টেম চালু হয়েছে, তো এই নিয়ম আসলে কতটুকু মানছেন চালকরা এবং যাত্রীদের কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা এই সিস্টেমের বিরুদ্ধে? আসলে হাবিবা, সমস্যা জর্জরিত এই রাজধানীতে যে কোনো কর্তৃপক্ষের সিদ্ধান্ত অর্থাৎ পজিটিভ সিদ্ধান্তই কিন্তু আসলে আশা জাগায়। তবে দিন শেষে আপনি যেটি বললেন যে গতকাল থেকে শুরু হয়েছে এবং এই রকম সিদ্ধান্ত আসলে কতদিন বলবৎ রাখা যায় কিংবা কতদিন আসলে কার্যকর রাখা যায় তার উপরেই কিন্তু নির্ভর করে আসলে কতটা সুফল ভোগ করবে এই রাজধানীবাসী। আমি ছোট্ট একটি উদাহরণ দিই যে আমার পেছনে যে কাঁটাটি দেখছেন, এই কাঁটাটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি জানেন যে সামনে যে ইউলুপগুলো করা হয়েছিল, উত্তর সিটি কর্পোরেশন যে ইউলুপগুলো করেছিল, সেই ইউলুপ করার পরে কাঁটাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইউলুপ ব্যবহার করেই আসলে রাজধানীর যানজট অনেকটা নিরসন করবে এমন একটা চিন্তা ভাবনা ছিল এবং সেটা কিন্তু প্রায় কোটি টাকা, শত কোটি টাকা ব্যয়ে এই ইউলুপগুলো নির্মাণ করা হয়েছিল এবং এই ইউলুপগুলোর অবস্থা এখন কি তা কিন্তু আমরা অনেকটাই জানি। তো এই যে এখন গতকাল থেকে যে গেটলক সার্ভিসটি চালু করা হলো, আমরা এখন পর্যন্ত দেখছি সব ঠিকঠাক মতোই চলছে, কিন্তু আমরা যে কোনো প্রকল্পের বেলায় কিংবা যে কোনো কর্তৃপক্ষের সিদ্ধান্তের বেলায় কিন্তু একটা জিনিস বারবারই দেখি যে প্রথম কিছুদিন আসলে এটা বলবৎ থাকে এবং তারপরে আস্তে আস্তে কিন্তু আসলে যে অবস্থা সেটাই হয়ে যায়। তো আজকের দিন পর্যন্ত আমরা এই বনানী পর্যন্ত রাস্তা যেটি দেখলাম সেই পর্যন্ত আসলে গেটলক সার্ভিসেই চালু আছে এবং ট্রাফিক তার জায়গা থেকে খুব হার্ডলাইনেই আছে এবং যারা এই মহাখালী বাস স্ট্যান্ড কর্তৃপক্ষ তারাও কিন্তু তাদের নিজস্ব লোক দিয়ে এই জিনিসটি দেখভাল করাচ্ছে। এবং আপনাকে বলে রাখতে চাই যে এই মহাখালী থেকে আসলে যে বাসগুলো ছাড়ছে, সেই বাসগুলো যখন বনানী পৌঁছাচ্ছে, যে যাত্রী নিয়ে আসলে বাসগুলো ছাড়ছে সেই যাত্রী বনানী পর্যন্ত অর্থাৎ একটি যাত্রীও বেড়েছে কিনা সেটিও কিন্তু তারা আসলে চেক করছে। তো সব কিছু দিয়ে আসলে সব কিছু ঠিকঠাকভাবেই চলছে। তবে যে কথাটি দিয়ে আমি শুরু করেছিলাম, আসলে এই সিস্টেমগুলো কতদিন বলবৎ থাকবে সেটার উপর কিন্তু আসলে সবকিছু নির্ভর করছে। তো আজকে পর্যন্ত যেহেতু আমরা অবস্থার কিংবা সবকিছু শৃঙ্খলাভাবে আমরা চলতে দেখছি, তো এখন পর্যন্ত আমাদের কাছে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে। ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তির ঠিক 1 মাস পর সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় ভিড়তে চলেছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। কুতুবদিয়ায় পৌঁছানোর পর পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভেড়ার কথা রয়েছে আব্দুল্লাহর। 23 নাবিক সহ জাহাজটি এখন বঙ্গোপসাগরের জলসীমায় প্রবেশ করেছে বলে জানিয়েছেন জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসনস মিজানুল ইসলাম। আজ সন্ধ্যা 6টায় এমভি আব্দুল্লাহ কুতুবদিয়া পৌঁছানোর কথা আছে। সেখানে কিছু পণ্য খালাস করবে। আগামীকাল জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানান তিনি। এর আগে গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলে 23 জন নাবিক সহ জাহাজটি জিম্মি করে জলদস্যুরা। নানা উদ্বেগ উৎকণ্ঠায় 33 দিন পার হবার পর গত 13 এপ্রিল রাত 3টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়।
দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল জানাবেন যে এমভি আব্দুল্লাহ জাহাজের নাবিকরা কখন নামবেন এবং এখন কোথায় রয়েছে, কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? জি হাবিবা, যেমনটি জানতে চেয়েছিলেন, এমভি আব্দুল্লাহ ঠিক আজকে থেকে 2 মাস আগে কিন্তু জিম্মিদের হাতে আটক হয় এবং 1 মাস পরে কিন্তু 33 দিন পরে কিন্তু মুক্ত হয়। এই মুহূর্তে জাহাজটি বঙ্গোপসাগরের সীমানায় রয়েছে। আজ সন্ধ্যা 6টা নাগাদ মাতার বাড়ির কুতুবদিয়া বন্দরে এটা নোঙ্গর করবে এবং সেখান থেকে কিছু পণ্য খালাস করবে। পণ্য খালাস করার পর 2 দিন লাগবে সেখানে পণ্য খালাস করতে এবং 2 দিন পর সেটি বুধবার নাগাদ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে আসবে বলে ধারণা করা হচ্ছে। এবং যে 23 নাবিক রয়েছে সেই 23 নাবিক আগামীকাল বিকাল 4টা নাগাদ চট্টগ্রাম বন্দরে তারা পৌঁছবে এবং সেখানে তাদেরকে রিসিভ করবেন কোভিড গ্রুপের কর্মকর্তারা। মিডিয়া পার্সন আমাদেরকে সেই তথ্যটি সকালবেলা অবগত করেছেন এবং তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদেরকে রিসিভ করবেন এবং সেখানে তাদের যে আত্মীয় স্বজন রয়েছেন সেই আত্মীয় স্বজনকে তারা খবর দিয়েছেন তারা যাতে চট্টগ্রাম বন্দরের সীমানায় আসে তাদের যে নাবিক রয়েছে নাবিকদেরকে রিসিভ করার জন্য। এবং এই আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জাহাজটি আসলে দুবাই হয়ে ভারত মহাসাগর হয়ে শ্রীলঙ্কা হয়ে এই মুহূর্তে কুতুবদিয়ার কাছাকাছিতে রয়েছেন। সন্ধ্যা 6টায় এটি কুতুবদিয়াতে নোঙ্গর করবেন এবং সেখানে কোনো সাংবাদিকদেরকে কিন্তু যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু 2 দিন পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছবেন এবং এখানেই কিন্তু যত আনুষ্ঠানিকতা আছে সবগুলো এখানে সারানো হবে। হাবিবা, এই মুহূর্তে আমার কাছে এটাই ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের পর কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন এই কর্মকর্তার 2 দিনের সফর ঘিরে চলছে নানা আলোচনা। এই সফরের মাধ্যমে জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতপার্থক্য কাটিয়ে কি আসতে চলেছে, কোনো স্বস্তির খবর নাকি নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাচ্ছে বাংলাদেশ, কি বলছেন বিশেষজ্ঞরা? আরো জানাচ্ছেন শাকিলা করিম। ডোনাল্ড লু দক্ষিণ এশিয়া অঞ্চল সফর শুরু করেছেন শুক্রবার। সফরের শেষ ধাপে আগামী মঙ্গল ও বুধবার ঢাকায় অবস্থান করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা ঘটনা নিয়ে টানাপোড়েন থাকলেও নির্বাচনের পর 4 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠানোর মধ্য দিয়ে তা আবার সহজ অবস্থানে ফিরে এসেছে। এখন লুর সফরের মধ্য দিয়ে 2 দেশের সম্পর্ক আরও উন্নয়নের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। জোর আলোচনায় থাকতে পারে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি। নির্বাচন পরবর্তী বর্তমান যে পরিস্থিতি আছে, এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারি, এইটা আমাদের কূটনৈতিক সাফল্য হবে যদি আমরা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। র্যাবের উপরে যে স্যাংশন হয়েছে, আই এম শিওর যে এটা এই প্রসঙ্গটা উত্থাপন করা হবে র্যাবের থেকে স্যাংশনটাকে তুলে নেওয়ার জন্য। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিমালা অনুসরণ করে আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ফলে ডোনাল্ড লুর এই সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই প্রাধান্য পাবে বলে মত সাবেক রাষ্ট্রদূতের। এই ইলেকশনের আগে তাদের একরকমের অবস্থান ছিল, ইলেকশনের পরে তারাই তাড়াতাড়ি আমাদের সাথে সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করেছে। তাদের বিশাল স্বার্থ আছে আমাদের এখানে, আমাদের বিশাল স্বার্থ আছে তাদের সাথে। সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 2 দেশের সম্পর্ক, 2 দেশের আদান প্রদান যাতে এগিয়ে যায় নতুনভাবে, সেই জন্য চেষ্টা করছে। লুর সফরে অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বহিঃপ্রকাশ থাকবে। একই সাথে রোহিঙ্গা ইস্যুর জোর আলোচনা ঢাকার জন্য বেশি গুরুত্ব বহন করবে বলেও জানান সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয় নিয়ে কথা হয় তাহলে আমরা নিশ্চয়ই খুব খুশি হওয়ার কথা। তাদের একটা দায়িত্ব আছে এই গণহত্যা বন্ধ করা এবং এদেরকে তাদের দেশে তাদের সমস্ত অধিকার সহ ফেরত পাঠানো। সেটা হলে আমরা খুব খুশি হই। 7 জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর এবারে ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর। এর আগে আওয়ামী লীগ ও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে নির্বাচনের আগে শর্তহীন সংলাপে চিঠি দিয়েছিলেন তিনি। নির্বাচনে তার ভূমিকা নিয়েও ছিল নানা আলোচনা। তাই নির্বাচনের পর তার এই ঢাকা সফর নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে কূটনীতির মহল থেকে রাজনীতির মহল সর্বত্র। শাকিলা করিম, RTV, ঢাকা। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি CPBর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান
রনোর জানাজা ও দাফন হবে আজ। প্রথমে সকাল 10টায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তি ভবনে মরদেহে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। বেলা 11:30টায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অফ অনার দেওয়া হবে। বেলা 1:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। গেল শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পৈতৃক নিবাস নড়াইলের বড়াশুলা গ্রামে। 1942 সালের 31 আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন হায়দার আকবর খান রনো। সীমান্ত ঘেঁষা শেরপুরের গারো পাহাড়ে শাল গজারির বনে প্রতিদিনই আগুনের ঘটনা ঘটছে। এতে হুমকির মুখে বন ও পাহাড়ের জীববৈচিত্র্য। নষ্ট হচ্ছে মাটির গুণগত মান। অভিযোগ উঠেছে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবেই আগুন লাগিয়ে শাল গজারির বন ধ্বংস করছে। শেরপুর থেকে মুগনিউর রহমান মনির তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। দিনের আলোর মতোই রাতের অন্ধকারেও দাউ দাউ করে আগুন জ্বলছে গারো পাহাড়ের শালগজারির বনে। কে বা কারা আগুন লাগিয়েছে জানা নেই কারো। প্রতিবছর শুষ্ক মৌসুমে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে শেরপুরের গারো পাহাড়ে। শালগজারির বনে আগুন লাগিয়ে ধ্বংস করা হচ্ছে বন ও বনের জীববৈচিত্র্য। মারা যাচ্ছে পশু, পাখি ও কীটপতঙ্গ। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা শালকপিজ, বনজ ও ঔষধি গাছের চারাসহ নানা প্রজাতির লতাগুল্ম। স্থানীয়দের অভিযোগ, বনের ভেতর গরু চরানো রাখাল ও অসাধু একটি চক্র নিজেদের সুবিধার্থে আগুন লাগিয়ে দিচ্ছে। আগুনে পুড়ে গাছ মরে গেলে সেগুলো রাতের আধারে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। প্রত্যেক বছর এইভাবে বনের আগুন লাগাই দেয় পোলাপাইনে লোকজনে। পাকালি মরে যায় এবং হলো পশু পাখি একটু ইয়েতে থাকে, আতঙ্কে থাকে। এইগুলা সব পুইরা সাফ হয়ে গেছে। এই কফিস গাছ যত আছে, শাল বাগানগুলা গাছগুলা শেষ হয়ে গেছে। ছোট কালতনি দেখতেছে আগুন পাহাড়ে জ্বলে, এখন তো গাছই নাই। এমন আছে 15 দিন 20 দিন পর্যন্ত পাহাড়ে আগুন জ্বলছে। বন রক্ষায় সবসময় তৎপর থাকার দাবি বনরক্ষীদের। অনেক বড় বিটে আমরা 3 জন লোক আগুন নিভাইতে বিশাল কষ্ট হয়। আমাদের তো কোনো কিছু সরঞ্জাম নাই। আমরা ফায়ার সার্ভিসের লাইনও আমরা পাই না, কোনো কিছুই আমরা এমনিতে পাই না। রাস্তার পাশে আগুন ধরিয়ে দিয়ে তারা সেলফি ওঠায়, এরপরে দেখা গেছে তারা চলে যায়। তারপরে আমরা অনেক করে এই আগুন প্রতিহত করি। তবে জনবল সংকটের কথা জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। সচেষ্ট ছিলাম, আমার স্টাফ নিয়ে আমি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছি। বনের তেমন ক্ষতি হয় নাই, সামান্য কিছু ক্ষতি হয়েছে। এখন বৃষ্টি পড়ছে, আশা করি পূর্বের অবস্থায় সেই বাগানগুলি ফিরে যাবে। জনবল সংকট দূর করতে পদক্ষেপ নেয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বন বিভাগের পদক্ষেপ দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV। গারো পাহাড়ের আগুনের বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনির। মুগনিউর, জানাবেন যে গারো পাহাড়ে বনে প্রতিদিনই আগুনের ঘটনা ঘটছে, তো এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিয়েছে? জি হাবিবা, আপনি যেমনটি বলছিলেন যে শেরপুর সীমান্তবর্তী গারো পাহাড়ের আপনার এখানে রাংটিয়া রেঞ্জ এবং আপনার মধুটিলা রেঞ্জ এই যে এবং কর্ণঝোড়া, এই 3টি রেঞ্জে আপনার প্রায় 20,000 হেক্টরের মতো জমি রয়েছে, বিশাল এলাকা। কিন্তু সেই অনুপাতে কিন্তু আপনার বন বিভাগের জনবল কিন্তু কম রয়েছে, যে কারণে এই আর গজারি বনটি হচ্ছে একটি পত্রঝরা বন। এই বনে আপনার এই গজারি বনে প্রচুর পাতা ঝরে, যে কারণে যে আপনার পাতার স্তূপ হয়ে থাকলে এই গরম মৌসুমে, এই গ্রীষ্মকালে যে আপনার এক শ্রেণীর দুর্বৃত্ত যারা আছে বা অনেকে আবার না বুঝেও হয়তো আপনার গরু চড়ানোর রাখাল টাখাল যারা আছে, তারা সেই বনে যখন চড়ে তখন তারা ওই বিড়ি সিগারেট খায়, তখন তারা ওই মানে মেস খোঁচা দিয়ে আবার মেসের আগুনটি সেখানে ফেলে দিলে সেইভাবে আগুন ধরে যায়। তো সেই অনুযায়ী বন বিভাগের লোক কম থাকায় তারা কিন্তু সেইভাবে তারা বনের আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। তাদের লজিস্টিক সাপোর্টও কম রয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের রেঞ্জার আব্দুল করিম। কিন্তু এইখানে
যে জিনিসটি যে এখানে যদি একটি আলাদা বিশেষভাবে টিম করা যায়, যে টিমের মাধ্যমে যে একটা সর্বত্র টহল ব্যবস্থা চালু থাকবে এবং আপনার এই যারা এই ইয়ের সঙ্গে যদি মানে গোয়েন্দার মাধ্যমে যে এই কারা এইভাবে মানে চক্র যারা রয়েছে, যারা বনের গাছ চুরির সাথে জড়িত রয়েছে, এই চোরদেরকেও খুঁজে বের করতে হবে যে কারা মানে এই সুবিধাটি ভোগ করছে। তাদেরকেও যদি ধরা হয় বা তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়, তাহলেও হয়তো এই আগুনের উৎসের কারণটি মানে জানা যাবে বা আগুন অনেকাংশেই কম লাগবে। তো আমরা যেভাবে কথা বলেছি এর সাথে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এবং প্রশাসনের সঙ্গে, তারা বলেছে যে আমরা তো মানে তারা সবসময় সচেষ্ট রয়েছে আগুন নিভানোর জন্য, কিন্তু এই বিশাল একটি বনে এত কম লোকবল নিয়ে এটি মনিটরিং করা খুবই দুঃসাধ্য। তাই এই জন্যই গরমের মৌসুমে যদি আপনার এই মানে একটা বিশেষ টিমের ব্যবস্থা করা হয়, তাহলে মনে হয় যে এই আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে এবং এই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা যে গজারি বন রয়েছে সেটিকে সংরক্ষণ করা সম্ভব হবে এবং সেটি সংরক্ষিত হলে এইখানের জীববৈচিত্র্য, প্রাণ প্রকৃতি এইগুলো রক্ষা পেলে এইখানের প্রাকৃতিক পরিবেশও ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চলছে ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট। এদিন 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 96 আসনে হবে ভোট গ্রহণ। সকাল 7টায় শুরু হয়ে যা চলবে বিকেল 5টা পর্যন্ত। অন্ধ্রপ্রদেশের 25টি, বিহারের 5টি, জম্মু কাশ্মীরের 1টি, ঝাড়খণ্ড ও উড়িষ্যার 4টি, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি আসনে হবে ভোট গ্রহণ। এছাড়া তেলেঙ্গানার 17, মহারাষ্ট্রের 11 এবং উত্তরপ্রদেশের 13 আসনে নেওয়া হবে ভোট। এ পর্যায়ে লোকসভা নির্বাচনের সঙ্গে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের 175 আসন এবং পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের 28 বিধানসভা আসনেও হবে ভোট গ্রহণ। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ নিয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। ভারতের চতুর্থ দফার লোকসভা নির্বাচন শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 7টায়, যা চলবে কিন্তু প্রায় বিকেল 5টা পর্যন্ত। আজকের চতুর্থ দফার ভোটে দেশের 10টি রাজ্যের মোট 96টি আসনে কিন্তু লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গেও কিন্তু মোট 8টি লোকসভা আসনে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় 1717 জন কিন্তু প্রার্থী রয়েছে। টলিউড অভিনেত্রী শতাব্দী রায়, রাজমাতা অমৃতা রায়, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র রয়েছে, ইউসুফ পাঠান প্রাক্তন ক্রিকেটার রয়েছেন, কীর্তি আজাদ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য হচ্ছে এই চতুর্থ দফার ভোট গ্রহণই কিন্তু বলে দেবে কারা দিল্লির মসনদে কিন্তু আগামী 4ঠা জুন বসতে চলেছে। তার কারণ আগামী 4ঠা জুনই কিন্তু 18তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার কথা। আমরা দেখেছি গত 3টে লোকসভা আসনের কিন্তু নির্বাচনে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট না হলেও কিছু বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েও কিন্তু ভোট সম্পন্ন হয়েছে। কিন্তু আজকের নির্বাচনে কিন্তু কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গের জন্য 5,578 কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে, প্রায় 34,000 কিন্তু রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি এই চিত্রটা কিন্তু গোটা 10টি রাজ্যের কিন্তু সেই একই ক্ষেত্রে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তার ক্ষেত্রে। এবং পাশাপাশি দেশের সবকটি ভোট গ্রহণ কেন্দ্রে দেখা যাচ্ছে যে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে কিন্তু এআই পদ্ধতিকে ব্যবহার করে কিন্তু নির্বাচন কমিশন সারাক্ষণ কিন্তু নজরদারি চালাবে নির্বাচন কতটা নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। ভোট নিয়ে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।